গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া অনেক বেড়েছে, যেমনটি বলছিলাম দর্শক। যদিও চলতি অর্থ বছরে আর্থিক খাত থেকে সরকারের যে ঋণ নেওয়া লক্ষ্যমাত্রায় আগের বারের তুলনায় বেশি ছিল, কারণ গতবার সরকার লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ নিয়েছিল। এবার কেন ঋণ বেশি নিচ্ছে বা বেশি নিতে হচ্ছে? ব্যাংক থেকে সরকার বেশি ঋণ নিলে অর্থনীতিতে কি চাপ পড়ে, এ নিয়ে কথা বলতে চাই। অর্থযোগে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং আর্থিক খাত বিশ্লেষক ডক্টর সায়েম আমির ফয়সাল। দুজনকেই স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য আমার সঙ্গে আজকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ডক্টর সায়েম আমির ফয়সাল, প্রথম প্রশ্নটি আপনার কাছে আমার, সেটি হচ্ছে যে চলতি অর্থ বছরের 10 মাসে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া গত বছরের একই সময়ের তুলনায় 12 গুণেরও বেশি হয়েছে। আসলে এটি কি অস্বাভাবিক নয়? যদিও গতবার সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছিল আগের যে কোনো সময়ের চেয়ে কম। ধন্যবাদ। জি, তো আপনি দেখতে পারবেন যে বিগত 6 মাসের ভিতরে আমরা দেখতে পেলাম যে আমাদের সুদের হার কিন্তু মূল্যবৃদ্ধি হয়েছে প্রায় 3% থেকে 3.5% কাছাকাছি। তো স্বাভাবিকভাবে এখানে গভর্নমেন্ট বন্ড বলেন, আপনি ট্রেজারি বিল বলেন, যখন 3 থেকে 3.5% ইনক্রিমেন্ট হচ্ছে, স্বাভাবিকভাবে বেসরকারি যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তারা স্বাভাবিকভাবে এখানে গভর্নমেন্ট বন্ড, তারা ট্রেজারি বিল কিন্তু কিনছে। এর জন্য দেখা যাচ্ছে যে এখানে আজকে যেখানে আমাদের 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল, সেখানে আজকে কিন্তু দেখা গেল বিগত 6.5 মাসের ভিতরে দেখা গেল যে অন্তত পক্ষে 45,000 কোটি টাকা কিন্তু গভর্নমেন্ট বন্ডে এবং ট্রেজারি বিলসে কিন্তু বিনিয়োগ হয়েছে। একটা দিক থেকে এই কারণে লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু দেখা যায় যে 15 থেকে 20% কিন্তু মেজরিটি শেয়ার ইন্ডেক্সের প্রাইসগুলো কিন্তু ফল করেছে। এবং অল্টারনেট সাবস্টিটিউট ফর ব্যাংকস এবং প্রাইভেট ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংক বলেন, তাদের বিনিয়োগে যেটা সেফ বিনিয়োগের সূত্র, যেটা ট্রেজারি বিল এবং গভর্নমেন্ট বন্ড, স্বাভাবিকভাবে যারা 12% থেকে 13% সুদ পাচ্ছে, স্বাভাবিকভাবে সেই খাতটা কিন্তু একটি বিনিয়োগ প্রাপ্য একটি অবস্থানে কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়ে গেছে। তো এটাও আমি উল্লেখযোগ্য যে অস্বাভাবিক বলাটা ঠিক হবে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের কিন্তু বর্তমানে একটি বাজেট ঘাটতি রয়েছে, যেটা ক্লোজ টু 3,20,000 কোটি টাকার কাছাকাছি। তো স্বাভাবিকভাবে আমাদের রাজস্ব আহরণ যদি 10%, 12%, 15% যদি ক্রমাগত বৃদ্ধি না ঘটে, তখন কিন্তু ঋণ পরিশোধের যখন আমাদের ক্যালকুলেশন আসবে, তখন কিন্তু বাংলাদেশ বিপাকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। তো অবশ্যই আমাদের রাজস্ব আহরণও বৃদ্ধি করতে হবে, আবার একই সাথে আমাদের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদেরও সেই আমাদের ব্যবসা করার, মুনাফা লাভ করার সেই সুযোগ দিতে হবে। আবার একই সাথে আমাদের বাণিজ্যিক ব্যাংক থেকে আমাদের ঋণ আমাদের ক্রমাগতভাবে আমাদের বাড়াতে হবে। তো যেটা বলেছি, সেখানে পাবলিক স্পেসে একটি বরোয়িং ডেফিসিট যাতে আমরা বাংলাদেশের সৃষ্টি না করি, এখানে প্রাইভেট বিনিয়োগকারী রিটেল ইনভেস্টরদের আমাদের বিনিয়োগ আমরা চাচ্ছিলাম যে গভর্নমেন্ট বন্ডে এবং ট্রেজারি বিলসে যাতে বৃদ্ধি ঘটে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত ইনস্টিটিউশনরা কিন্তু শেয়ার মার্কেট থেকে অর্থ বের করে এনে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বন্ডে এবং ট্রেজারি বিলে করছে। তো একসাথে দেখছি আমরা এখানে ব্যাপকভাবে শেয়ারের ব্যাপক পতন হয়েছে, 20%, 25%, 30% অনেকগুলো শেয়ার প্রাইসে কোল্যাপস করেছে। আবার একই সাথে আমি দেখেছি যে বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু ট্রেজারিতে আজকে ব্যাপক ধরনের কিন্তু একটি পাবলিক ডেট একটি ইনকার করতে হচ্ছে। তো ব্যালেন্স শিটে স্বাভাবিকভাবে এই ঋণটা কিন্তু আমাদের 1.5 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি, 5 বছর যে মেয়াদি ঋণগুলো, এগুলো কিন্তু আগামী দিনে কিন্তু শোধ করতে হবে। তো সেটা মাথায় রেখে আমাদের ঋণটা আমাদের নিতে হবে বাংলাদেশ সরকার। জি, সেই ডক্টর সায়েম আমির ফয়সাল, ফিরবো আবারও আপনার কাছে। সিদ্দিকুর রহমান, একটু আপনার মন্তব্য, আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ একটু শুনতে চাইবো। আসলে সরকার যে এত বেশি পরিমাণ ঋণ নিয়ে ফেলছে, এটি কি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কিনা আপনার কাছে? আপনি কি মনে করেন? আচ্ছা, আপনার উনি যেটা যথার্থই বলেছেন, এখন সরকারকে ব্যাংকিং খাত, সরকার 2 ধরনের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করে। একটা হলো এই যে আপনার সঞ্চয়পত্র এবং গভর্নমেন্টের ওই যে প্রভিডেন্ট ফান্ড, এগুলো সামান্য অংশ। সঞ্চয়পত্র একটা বড় ছিল আগে, উৎস ছিল। সঞ্চয়পত্র থেকে এখন এটা সংকুচিত হয়ে গেছে, যেহেতু মানুষ অনেক বেশি আর টাকা রাখতেছে না এবং বরঞ্চ উইথড্র করে নিচ্ছে। উইথড্র করার ফলে ওখান থেকে ঋণ নেওয়া আর সম্ভব হচ্ছে না, ফলে যেতে হচ্ছে ব্যাংকিং খাতে। এখন ব্যাংকিং খাতে ঋণ নেওয়ার বিপদ একটা হইলো আপনি যেটা উনি বললেন, প্রাইভেট সেক্টর তো শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে পারতেছে না, এখন যেতে হচ্ছে তাকে ইয়েতে, ব্যাংকে, এবং এই সরকার ওইদিকে ব্যাংকে। তার ফলে ব্যাংকের যে ঋণ প্রবাহে একটা বিশেষ করে প্রাইভেট সেক্টর ঋণ প্রবাহে একটা চাপ পড়বে, যেটা কাঙ্ক্ষিত নয়।
আর আরেকটা বড় কথা হলো যেটা উনি উল্লেখ করেছেন যে আপনি যে এইভাবে ঋণ নিতেছেন আপনার এক তো আপনাকে এটা মোকাবেলা করার জন্য ওই ব্যাংকে গেলেন না কোথায় গেলেন, এটা যে বড় কথা হলো এটা মোকাবেলার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলো আপনাকে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে, রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। কিন্তু খালি রাজস্ব আয় বৃদ্ধি করলেও এনাফ, আমাদের যে ব্যয় এক্সপেন্ডিচার প্ল্যান আছে এইটাতে আপনার অনেক ইমপ্রুভ করার স্কোপ আছে দুই তিন রকম কারণে। একটা হলো কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, আপনি কি প্রায়োরিটি সেক্টরে খরচ করতেছেন না এমনি যে অপ্রয়োজনীয় প্রজেক্টে যেটা আপনার প্রায়োরিটি প্রজেক্ট না সেইগুলোতে আপনি বিনিয়োগ করতেছেন যেটা রিটার্ন খুব কম। কাজেই এটা দেখতে হবে ভ্যালু ফর মানি যেখানে আছে সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে। আমি ঋণ করে তো আপনি ঋণের বোঝা বাড়ানো, এমনিই আমাদের সুদ পেমেন্ট অনেক বেড়ে গেছে এবং এটা এখন যা পরবর্তী এমন অবস্থা দাঁড়াইতে হইতে পারে যে আপনার যেদিকে আমরা আগ বাড়তেছি দ্রুত সেটা হলো ডেট ট্র্যাপ, আপনি ওই কর্য করবেন, আরো কর্য করবেন মানে আরো ঋণ দেওয়ার পরিশোধের জন্য, এবং যেটা আপনি কর্য করে আনবেন সেটাই আপনাকে পরিশোধ করার পরে আপনার ইউজের জন্য খুব কম থাকবে, তখন তো ভয়াবহ অবস্থা। কাজে এটা এড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা হলো রাজস্ব সাথে সাথে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, যেটাকে আপনাকে আমাদের অনেক বাজেট বরাদ্দ আছে যেগুলো আপনার এস্টিমেটটা ওভার মানে ইনফ্লেটেড এস্টিমেট, এখানে কমাইতে হবে। তারপরে আপনার অপচয় আপনার এগুলো আসলে রোধ করার প্রয়োজন রয়েছে। সিদ্দিকুর রহমান চৌধুরী, ফিরবো আবার আপনার কাছে। ডক্টর সায়েম আহমেদ ফয়সাল, আসলে আমি একেবারে শেষ পর্যায়ে ঋণের সুদ বৃদ্ধির বা ঋণের সুদহার বৃদ্ধির এই সময় ব্যাংক থেকে আসলে অতিরিক্ত ঋণ নেওয়া কি আসলে ব্যয়বহুল হয়ে যাচ্ছে না? এটি অবশ্যই ব্যয়বহুল হচ্ছে, এবং আমাদের মনে রাখতে বাংলাদেশ সরকারের যে আমাদের সম্মানিত সহলোচক যে কথাটি উল্লেখ করে দেখবো, আমাদের যেখানে নন রিওয়ার্ডিং ইনভেস্টমেন্টে যদি আমরা যাই, অ্যাস্থেটিক ইনভেস্টমেন্টে যদি আমরা যাই, যেটা আমি 10,000 কোটি টাকা বিনিয়োগ করি কি আমার 20,000 কোটি টাকা আয় হবে নাকি, যদি একটা প্রপার ফিজিবিলিটি স্টাডি না করে যদি আমরা বিনিয়োগ করতে থাকি তাহলে ক্রমাগতভাবে অনেক প্রকল্প থাকবে যেটা কিন্তু আসলে সত্যিকারে বলা যায় যে লাক্সারি এক্সপেন্সেস হিসাবে কিন্তু ধরে নেওয়া যাচ্ছে। তো সেখান থেকে সরকারের বেরিয়ে আসতে হবে। আর একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে টাকার মূল্য কিন্তু অবশ্যই ডলারের সাথে কিন্তু স্থিতিশীল রাখতে হবে। এখানে আমাদের গভর্নমেন্ট বরোয়িং কিন্তু আমাদের এক্সটার্নাল ডেটও কিন্তু এখানে ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। আমাদের এই গত অর্থ বছর আমার দেখা গেল 1.1 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আমাদের ঋণ পরিশোধ করতে হবে ডেট সার্ভিসিং এর নামে। তো ফরেন ডেটও আছে, আবার এখানে বাংলাদেশের লোকাল ডেটও আছে। এই দুই ডেট গভর্নমেন্টের আসলে আগামী 2-3টি অর্থ বছরে কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ অর্থনীতির জন্য একটি অশনি সংকেত কিন্তু বয়ে আনতে পারে। আচ্ছা, একটু আমি শেষ মন্তব্য শুনতে চাইবো সিদ্দিকুর রহমান চৌধুরী, 1-2 লাইনে যদি আপনার কিছু বলার থাকে। না, ওনার সাথে আমার আর খুব বেশি কিছু অ্যাড করার নাই। যেটা আমি বারবার বলতেছি যে এটা করতে হবে, যেটা রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা নিতে হবে। রাজস্ব বৃদ্ধির অনেক স্কোপ আছে, এটা ওই যে আপনার IMF এও পরামর্শ দিচ্ছে অনেক কিছু, এগুলো আমি আশা করি এনপিআর গ্রহণ করবে। আর ব্যয় ম্যানেজমেন্ট এখানে খুব বেশি দুর্বলতা রয়ে গেছে, যে এই অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, প্রায়োরিটি প্রকল্প বাদ দিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ 1 নম্বর। 2 নম্বর হইল যে ওভার এস্টিমেট করার সময়, এবং এই এস্টিমেট যদি বেশি হয় কোনো জায়গায় ওভার অ্যালোকেশন হয় তাহলে কিন্তু দুর্নীতির স্কোপ। যে অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান চৌধুরী যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়েম আহমেদ ফয়সাল আপনাকে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে এই মুহূর্তে।